আসসালামু আলাইকুম। সিরিয়া থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার কার্যকরের ঘোষণা যুক্তরাষ্ট্রের, বিচলিত ইসরায়েল। মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় বিধ্বস্ত 2 সামরিক হেলিকপ্টার। ভারতের আসাম রাইফেল হত্যা করেছে মিয়ানমারের 10 বিদ্রোহী সেনা, ক্ষুব্ধ বিদ্রোহীরা। বিরিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। শুক্রবার দেশটির অর্থ মন্ত্রণালয় বা ট্রেজারি বিভাগ এই ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুসারে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে কার্যকর করা হয়েছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা। শুক্রবার যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে সিরিয়ায় যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন মিত্র দেশ বিনিয়োগ করতে পারবে। সিরিয়ার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আর কোনো নিষেধাজ্ঞা বহাল নেই যুক্তরাষ্ট্রের। এমনকি যুক্তরাষ্ট্রের বা বিশ্বের যে কোনো দেশের সাথে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি সিরিয়ায় বিনিয়োগ করে, তাহলেও তারাও যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বাধার সম্মুখীন হবে না। অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে যাচ্ছে। অবরোধ তুলে নেওয়াকে সফল করতে হলে সিরিয়াকে অবশ্যই শান্তি ও স্থিতিশীলতার পথে অগ্রসর হতে হবে। এখন সিরিয়ার সামনে অগ্রসর হওয়ার দিন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার সিরিয়ায় শুভ কামনা করে একটি বিবৃতি দিয়েছেন অবরোধ তুলে নেওয়ার পর। মার্কো রুবিওর বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার মেয়াদ 180 দিন পর্যন্ত। গত 13 মে সৌদি আরব সফরের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট 33 মিনিট ধরে বৈঠক করেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে। এরপরই ট্রাম্প আকস্মিক সিরিয়ার উপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। ট্রাম্পের এই ঘোষণায় তখন অনেকে বিস্ময় প্রকাশ করেন। সিরিয়ার জন্য এই ঘটনাকে ঐতিহাসিক মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয়। 10 দিনের মাথায় যুক্তরাষ্ট্র সরকার কার্যকর করল ট্রাম্পের এই ঘোষণা। 2011 সালে আরব বসন্তের ঢেউ ছড়িয়ে পড়ে সিরিয়ায়। শুরু হয় দেশটিতে গণহত্যাকারী শাসক বাশার আল আসাদের উৎখাতের লক্ষ্যে আন্দোলন। এই আন্দোলন দমনে বাশার আল আসাদ লেলিয়ে দেয় সিরিয়ান আর্মি সহ সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী। নির্বিচারে হাজার হাজার সিরিয়ান মুক্তিকামী মানুষকে গুলি করে হত্যা করতে থাকে বাশার বাহিনী। শুরু হয় গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধের সময় বাশার বাহিনী কমপক্ষে 6.5 লাখ সিরিয়ানকে হত্যা করে। 2014 সালে সিরিয়ায় আল কায়েদা সহ সন্ত্রাস দমনের নামে সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। সিরিয়ার বাশার সরকারের উপর আরোপ করে একের পর এক কঠোর অবরোধ। বিদ্রোহীদের কাছে পতনের দ্বারপ্রান্তে পৌঁছায় বাশার আল আসাদ। এই অবস্থায় 2015 সালে সিরিয়ায় সেনা পাঠায় রাশিয়া এবং ইরান সমর্থিত হিজবুল্লাহ যুদ্ধ করে বাশার আল আসাদের পক্ষে। রাশিয়া ও ইরানের সাহায্যে গণহত্যা চালিয়ে দমন করা হয় সিরিয়ার বিদ্রোহ এবং গৃহযুদ্ধ। সিরিয়ায় রাশিয়া ও বাশার বাহিনীর এই গণহত্যার সময় সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করে যুক্তরাষ্ট্র। ফলে ক্ষমতায় টিকে যায় বাশার আল আসাদ। কুর্দি সহ কয়েকটি বিদ্রোহী বাহিনীর সমর্থনে সিরিয়া থেকে এ সময় তেল লুট করে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া এবং সিরিয়ার বাশার বাহিনী বিভিন্ন এলাকায় বিদ্রোহীদের হাত থেকে উদ্ধার করতে পারলেও উত্তর সিরিয়ার কয়েকটি এলাকায় রয়ে যায় বিদ্রোহী বাহিনীর নিয়ন্ত্রণে। 2024 সালে শেষের দিকে উত্তর সিরিয়ার এসব বিদ্রোহী বাহিনী আহমেদ আল শারার নেতৃত্বে বাশার আল আসাদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকায় এবার আর বাশার আল আসাদের পক্ষে এগিয়ে আসতে পারেননি পুতিন। অপরদিকে গাজাকে কেন্দ্র করে যুদ্ধে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ ধ্বংস করে দেয় ইসরায়েল। ফলে ইরানেরও সমর্থন বঞ্চিত হয় বাশার আল আসাদ। এই অবস্থায় সিরিয়ার বিদ্রোহী বাহিনী ঝড়ো গতিতে একের পর এক শহর দখল করতে করতে অগ্রসর হয় রাজধানী দামেস্কের দিকে। 24 ডিসেম্বর বাশার আল আসাদ পালিয়ে আশ্রয় নেয় রাশিয়ায়। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট হন বিদ্রোহী নেতা আহমেদ আল শারা। বিশ্লেষকদের মতে, সিরিয়ার উপর থেকে অবরোধ তুলে নেয়ার ঘটনায় বিচলিত ইসরায়েল। কারণ সিরিয়ার উপর বর্তমানে ব্যাপক প্রভাব বিস্তার করছে তুরস্ক সহ বিভিন্ন আরব দেশ। এই অবস্থায় অবরোধ তুলে নেওয়ায় পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নতি হবে এবং একই সাথে শক্তিশালী হবে দেশটি। শক্তিশালী সিরিয়া ইসরায়েলের জন্য হুমকি। অতীতে সিরিয়া ছিল ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র। সিরিয়া ও মিশরের নেতৃত্বে ইসরায়েলের বিরুদ্ধে পরপর 5 বার যুদ্ধ করেছে আরবরা। এই যুদ্ধে মিশর ও সিরিয়াকে অর্থ জুগিয়েছে অন্যান্য আরব দেশ। সিরিয়া ও মিশরের লক্ষ্য ছিল ইসরায়েল নামক রাষ্ট্রের অস্তিত্ব মুছে ফেলা, তবে সেটি তারা পারেনি যুক্তরাষ্ট্রের ইসরায়েলের পক্ষে অবস্থানের কারণে। এখন যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলের এক সময়কার অস্তিত্বের শত্রু সিরিয়াকে নতুন করে শক্তিশালী করার উদ্যোগ নেয় বিচলিত নেতানিয়াহু। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা একজন সাবেক আল কায়েদা নেতা। তিনি বর্তমানে সম্পূর্ণ পশ্চিমা স্টাইল ধারণ করলেও এটি তার একটি কৌশল বলে মনে করেন নেতানিয়াহুর সরকার। মিয়ানমারে বিদ্রোহীদের হামলায় ভূপাতিত হয়েছে জান্তা সরকারের 2টি সামরিক হেলিকপ্টার। হেলিকপ্টার দুটি রাশিয়ার তৈরি MI-17।
মঙ্গলবার কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির হামলায় বামো এলাকায় ঘটে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি একটি হেলিকপ্টার বিধ্বস্ত করার ভিডিও প্রকাশ করেছে। মিয়ানমার আর্মির পক্ষ থেকে একটি হেলিকপ্টার ধ্বংস হওয়ার কথা স্বীকার করা হয়েছে। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার মিয়ানমার জান্তা সরকার বামো এলাকায় নদীর তীরে একটি এয়ারফিল্ডে হেলিকপ্টার থেকে অস্ত্র ও রসদ নামাচ্ছিল। এ সময় মাত্র কয়েক ফিট উচ্চতায় থাকা অবস্থায় কাচিন আর্মি গোপন স্থান থেকে গুলি ছোড়ে হেলিকপ্টার লক্ষ্য করে। একই সাথে ফার্স্ট পার্সন ভিউ ড্রোনের মাধ্যমে আঘাত করে উড়ন্ত হেলিকপ্টারে। এতে বিধ্বস্ত হয়েছে দুটি হেলিকপ্টার। প্রকাশিত ভিডিওতে দেখা গেছে ভূমি থেকে 15-16 ফিট উচ্চতায় অবস্থান করা একটি হেলিকপ্টার অস্ত্র এবং বিভিন্ন পণ্য ড্রপ করছিল। এ সময় আকস্মিক একটি ড্রোন আঘাত করে হেলিকপ্টারের পাখায়। এ সময় হেলিকপ্টারটি দ্রুত পালানোর চেষ্টা করে এবং কিছু দূর গিয়ে বিধ্বস্ত হয়। বিধ্বস্তের পর আগুনে সম্পূর্ণরূপে পুড়ে যায় হেলিকপ্টারটি। একদিনে দুটো হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় জান্তা সরকারের প্রতি বিদ্রোহীদের একটি বড় আঘাত হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের ওয়ার জোন অনলাইন। মিয়ানমারের সাগাইং রাজ্যে সীমান্তবর্তী এলাকা টামুতে 10 জন বিদ্রোহীকে হত্যা করেছে ভারতের আসাম রাইফেল। আসাম রাইফেলের পক্ষ থেকে বলা হয়েছে, মিয়ানমারের বিদ্রোহীরা ভারতের সীমান্তে প্রবেশের পর আসাম রাইফেলের সাথে সংঘর্ষ ঘটে। এ সময় নিহত হয়েছে মিয়ানমারের বিদ্রোহীরা। নিহত 10 বিদ্রোহী সাগাইং রাজ্যের বিদ্রোহী বাহিনী পিপলস ডিফেন্স টিমের সদস্য। পিপলস ডিফেন্স টিমের পক্ষ থেকে ভারতের আসাম রাইফেলসের দাবিকে মিথ্যা আখ্যায়িত করা হয়েছে। পিপলস ডিফেন্স টিমের বিবৃতিতে বলা হয়েছে, আসাম রাইফেল নিয়ে মিয়ানমার সীমান্তে প্রবেশ করে তাদের 10 সেনাকে ধরে নিয়ে যায়। এরপর তাদেরকে ঠান্ডা মাথায় নির্যাতন ও গুলি করে হত্যা করেছে তারা। ঘটনার বিবরণ দিয়ে পিপলস ডিফেন্স টিমের পক্ষ থেকে বলা হয়েছে, গত 13 মে ভারতের সীমান্তের কাছে তামু নামক স্থানে একটি অস্থায়ী ক্যাম্পে যায় আমাদের সেনা। 14 মে সেখানে আমাদের আরেকটি টিম গিয়ে দেখতে পায় ক্যাম্পটি বিধ্বস্ত, লণ্ডভণ্ড এবং আমাদের 10 সেনার কোনো খোঁজ নেই। তদন্তের মাধ্যমে আমরা জানতে পারি, আসাম রাইফেল আমাদের ক্যাম্পে হানা দিয়ে ধরে নিয়ে গেছে আমাদের সেনা। আমরা আসাম রাইফেলের সাথে যোগাযোগ করলে তারা জানায় তাদের সাথে যুদ্ধে নিহত হয়েছে আমাদের 10 সেনা। পিপলস ডিফেন্স ফোর্সের পক্ষ থেকে বলা হয়েছে, নিহত সেনাদের লাশ ফেরত আনার সময় আসাম রাইফেল একটি কাগজে জোরপূর্বক সই করতে বাধ্য করে আমাদের জুনিয়র অফিসারদের। স্বাক্ষরিত কাগজে লেখা রয়েছে, মিয়ানমার সীমান্তে তাদের স্থাপনা নির্মাণে বাধা দিতে পারবে না বিদ্রোহীরা। পিপলস ডিফেন্স টিমের পক্ষ থেকে বলা হয়েছে, মূলত মিয়ানমারের সাগাইং সীমান্তে ভারত অবৈধ স্থাপনা নির্মাণের জন্য হত্যা করেছে আমাদের সেনাদের। আমাদের সেনারা সীমান্তে আসাম রাইফেলকে অবৈধ স্থাপনা নির্মাণে বাধা দেওয়ায় তারা আমাদের সেনাদের অপহরণ করে এবং হত্যা করে। ভারত সরকারের প্রতি এই ঘটনায় তদন্তের আহ্বান জানিয়েছে মিয়ানমারের জান্তা বিরোধী বিদ্রোহী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা এনইউজি। সাগাইং রাজ্যে আসাম রাইফেলের হাতে 10 সেনা নিহতের ঘটনার খবর ছড়িয়ে পড়েছে দেশটির অন্যান্য বিদ্রোহী বাহিনীর মধ্যে এবং এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের বিরুদ্ধে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।